নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আজকের পর্ব শুরু করার আগেই আপনাদেরকে বেশ কয়েকটা কথা আমরা বলতে চাই। আমাদের এই অনুষ্ঠান আপনারা পর্বের পর পর্ব দেখছেন, প্রচুর মানুষ অনুষ্ঠান দেখছেন এবং আপনারা বিভিন্ন রকম কমেন্ট করছেন। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাদেরকে সত্যিটা তুলে ধরা, যেটা হচ্ছে, যেটা ঘটছে কিংবা যেটা ঘটতে পারে। আমরা তো গণৎকার নই, আমরা সংবাদ মাধ্যমে কাজ করে আমাদের প্রধান দায়িত্ব আপনাদের সামনে চিত্রটা তুলে ধরা। সেটাই কিন্তু আমরা করছি এবং আগামী দিনেও করে যাব। কি হলে কি হতে পারে, কার সঙ্গে কার কম্বিনেশন হলে কি চিত্র হতে পারে, হিন্দুত্ব এই মুহূর্তে দাঁড়িয়ে, ধর্ম এই মুহূর্তে দাঁড়িয়ে বলা ভালো, সব থেকে বড় ইস্যু। এবার কিভাবে সেটা আগামী দিনে রিফ্লেক্ট করবে সেটা তো সময় বলবে এবং অবশ্যই আপনারা বলবেন, অর্থাৎ মানুষ বলবে, আম জনতা বলবে। আমাদের কাজ সত্যিটা কি হচ্ছে, কি হতে যাচ্ছে সেটাকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরা। আজকের পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির, আপনাদের সঙ্গে আমি শান্তনু। এবং আজকের পর্বটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগের পর্বে প্রচুর মানুষজন আপনারা অনুষ্ঠান দেখেছেন। আজকে আমরা প্রথমেই বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে আমরা আজকের পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই তিনটে ফিগার আপনাদেরকে বলবো। একদিকে 180, পাশে 215 এবং তার পাশে 68। তারপরে মনে হবে এই তিনটে ফিগার কী কী। অবভিয়াসলি 215 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2026-এ মানে বিধানসভা নির্বাচনে তৃণমূল 215+ সিট পাবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা গতকাল বলেছেন 180 সিট পাবে না, এবার 200 পার কিন্তু বলেনি, 180টা বলেছেন। এবং তারপর দেবাংশু ভট্টাচার্য বলছেন 68 ফিগার ক্যালকুলেট করে 277 হলে সেই ক্যালকুলেশনে উনি বলছেন 68। এই নিয়েই আমরা পর্ব শুরু করছি। এর সঙ্গে আরও বিভিন্ন ইস্যুস থাকবে। রামনবমীর দিনকে কি হতে পারে, সেদিনকে লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নামবেন বিরোধী দল নেতা বলছেন। অর্কপ্রভ সরকার আমাদের বিশ্লেষক এবং প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত। প্রথমেই আপনাকে আমি তিনটে ফিগার আমি দর্শকদের বললাম। অর্কদা, 215, 180, 65, 68 আজকে দেবাংশুবাবু বলছেন, আপনার বিশ্লেষণ। দেবাংশু তো বলেছিল দিল্লিতে আপ ক্ষমতা দখল করবে, তা তো হয়নি। তো যে যা ক্যালকুলেশন করছে সেটাকে নিজের মতো করে সেই সংখ্যাটা আনছে, এটা বিরোধী শিবিরকে মনস্তাত্ত্বিক চাপে ফেলার কৌশল। আমার অবস্থান প্রথম থেকেই একদম এক। এবারের ভোটটা হবে হিন্দু মুসলমানের ভোট। মুসলমান ভোটে 99% তৃণমূল পাবে, আশা করা যায়। অতীতের 3টে নির্বাচনও তাই পেয়েছে। এবারও সেই প্রবণতা জারি থাকার রয়েছে আর কি, সম্ভাবনা রয়েছে। তাহলে তৃণমূল পরীক্ষা দেবে 100-র মধ্যে এবং 30% নম্বর তারা আগে থেকেই পেয়ে গেল, এরপর যতটুকু পায়। আর বিজেপিকে পরীক্ষা দিতে হবে 70%-এর মধ্যে। এই 70% যদি পূর্ণ মান হয় বিজেপির ক্ষেত্রে, তাহলে ভালো ফল করতে গেলে তাহলে তাদেরকে ফার্স্ট ক্লাস পেতে হবে। এখন বিজেপি হাই সেকেন্ড ক্লাস পেয়েছে, 55% হিন্দু ভোট তাদের দিকে আছে। আর 5% ভোট বিজেপি নিজের দিকে টানতে পারলে অত্যন্ত আকর্ষণীয় লড়াই হবে। তখন শুভেন্দু যে হিসাবটা দিচ্ছেন 180 হয়েও যেতে পারে। আর 60%-এর কাছাকাছি হিন্দু ভোট পেলে এইটুকু আমি বলতে পারি 140 তো পাবেই বিজেপি, 140 পাবেই, তার থেকে কমবে না। আর শুভেন্দু জেলা বলছে 180 হতে পারে, আরেকটু হিন্দু ভোটের মেরুকরণ হলে। তাই বিজেপি মুসলিম ভোটের কেয়ারই করছে না। ওই ভোট পাবো না, ওই ভোট পাওয়ার জন্য পরিশ্রম করে লাভ নেই। দেখুন, মুসলিম কমিউনিটির মধ্যে যারা ন্যাশনাল মেইনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চান তারা বিজেপিকে ভোট দিতে পারেন, তারা এমনিই ভোট দেবেন, তাদের মধ্যে প্রচার চালাবার বাড়তি কোনো উদ্যোগ নেই। কিন্তু যেভাবে ভোট আসলেই মুসলমানদের বিজেপির জুজু দেখানো হয়, দুর্ভাগ্যের বিষয় তারা এটাকে অনেকাংশে গ্রহণও করেন। এই ফায়দাটা তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো দীর্ঘদিন ধরে নিয়ে আসছে এবং এর বিপরীতে হিন্দু ভোটের মেরুকরণ হচ্ছে। আজকে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে। সেখানকার হিন্দু ছাত্রছাত্রীরা রাতভর অবস্থান করেছে। তার কারণ বাংলা বিভাগের এক ছাত্র ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন ফেসবুকে,
একজন হিন্দুদের হত্যা করার ডাক দিয়েছেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা, সনাতনী মানুষরা একজোট হয়েছেন। তারা বলছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। তা ঢাকার বাংলাদেশের হিন্দুরা তো কোণঠাসা, তারা তো মোট জনসংখ্যার 8%। তারা যদি ধর্ম অবমাননার বিরুদ্ধে পথে নামে, তার অভিঘাত এই বাংলাতেও পড়বে। এবং নিজ ভূমে হিন্দু বিপন্ন এই যে একটা ডাক উঠছে, এটাকে কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। হিন্দুরা কেউ তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে। যখন এই ন্যারেটিভটা কারেন্সি পাবে যে এই পশ্চিমবঙ্গ যেটা মূলত বাঙালি হিন্দুদের জন্য তৈরি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গে হিন্দুদের অবস্থা বাংলাদেশের মতো হতে পারে, তখন কিন্তু তারা জোট বাঁধবে এবং অবশ্যই তার সুফল বিজেপি পাবে। অর্থাৎ আপনি খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট বললেন যে 140 পাবেই, সেক্ষেত্রে ম্যাজিক ফিগার হলো 148। যদি 60% হিন্দু ভোট বিজেপি পায় তবেই পাবে, আর যদি সেটা না পায়, এখন যা 40%, এই 55% পেয়েছে, সেটা যদি থাকে তাহলে 2021-এর ফলাফলের পুনরাবৃত্তি হবে। ওকে অর্কদা, স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন করব, বারুইপুরে শুভেন্দু অধিকারী যখন গেছিলেন, সেখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের ওখান থেকে নির্বাচিত হয়েছেন, তিনি বলছেন যে স্পিকারের ওখানে, আমরা বিধানসভার স্পিকারের বারুইপুরে গেলাম, আমার গাড়ির ওপর হামলা করা হলো এবং তার প্রতিবাদে বিধানসভার বাইরে তার কুশপুতুল পোড়ানো হলো, যা কোনো দিন কিন্তু হয়নি। স্পিকারের কুশপুতুল পড়ছে, বিজেপি বিধায়করা মানুষ হিসাবে ভালো ওয়াকআউট করছে বিধানসভা থেকে। আমি হালিম সাহেবকেও তো খুব কাছ থেকে দেখেছি। হালিম সাহেব নিজের একটা স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতেন, কিন্তু বিমানবাবু কোনো এক অজ্ঞাত কারণে নিজের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে পারেন না বা চান না। তিনি সব কিছুই মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। এটাই বোধহয় তার অথরিটিকে অনেকটা আন্ডারমাইন করেছে। স্পিকার বিধানসভার শেষ কথা। হ্যাঁ, বিমানবাবু বলেন যে তিনি বিধানসভার শেষ কথা, কিন্তু বাস্তব হচ্ছে এই যে বিমানবাবুকে কখনো স্বাধীনভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে কেউ কি বিধানসভার মধ্যে দেখেছে? তিনি যা সিদ্ধান্তই নিন না কেন, সেটার ছুঁয়ে নেন বা সেটার অনুমোদন মুখ্যমন্ত্রীর কাছ থেকে নেন। বেশ, বারুইপুরের যে ঘটনাটা ঘটেছে, এগুলো হওয়া উচিত নয়। দেখো, রাজনীতিতে কেউ শত্রু হয় না, সবাই প্রতিপক্ষ হয়। তো এক্ষেত্রে এটাই হয়েছে, ঠিক নয়। কুশপুতুল পড়িয়েছে, উনি একজন সাংবিধানিক পদে আছেন, এসব না করলেই ভালো। তবে প্রধানমন্ত্রীরও কুশপুতুল পোড়ানো হয়, কিন্তু স্পিকারের কুশপুতুল আমি অন্তত শুনিনি কোথায় পড়িয়েছে। এগুলো না হলেই ভালো হয়। ওকে অর্কদা, এবার যদি রামনবমী দিয়ে আসি, 6 তারিখে 6 এপ্রিল, এবং সেখানে কিন্তু লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় নামবেন, শুভেন্দু অধিকারী বলছেন, অর্জুন সিং বলছেন। সেদিন কেউ যেন উস্কানি না দেয়। হিন্দুরা নামবেন, ঠিক আছে নামবেন, মর্যাদা পুরুষোত্তম রামকে স্মরণ করে রামনবমী করবেন। আমি এইসব ধর্মীয় অনুষ্ঠানকে না পলিটিক্যাল পার্টির ভোট কুড়োনোর অস্ত্র করার পক্ষপাতী নই। যারা মনে করবেন রামনবমী মিছিল করবেন, করবেন, কিন্তু সেটাকে নিয়ে অযথা উন্মাদনা তৈরি করা, স্পর্শকাতর জায়গা দিয়ে মিছিল নিয়ে যাওয়া, উস্কানিমূলক স্লোগান দেওয়া, রামনবমীর মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান হলে উল্টো দিক থেকেও হবে। দুষ্কৃতীরা যারা সামাজিক শান্তি ভঙ্গ করতে চায় সব দলে আছে, তারা এগুলোর সুযোগ খোঁজে। বিজেপিকে সতর্ক থাকতে হবে। অবশ্যই রামনবমীর মিছিল হবে, মানুষ কেন রামনবমী করবে না, কিন্তু কোনো রকম প্ররোচনা যেন না হয়। এই যে লক্ষ লক্ষ হিন্দু নামবে, কি আছে, নামবে না কেন? রামনবমী পালন করার মধ্যে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওর কথা, সেদিনকে আইপিএলে কেকেআর আর লখনৌ সুপার জায়ান্টের খেলা শিফট হচ্ছে, পুলিশ দেওয়া যাবে না বলে এরকম ধরনের। রামনবমী তো এইখানে বেশি দিন ধরে হচ্ছে না। আগে রামনবমীর মিছিল কোথায় বেরোতো? এগুলো হচ্ছে বিগত 6-7 বছরের ফেনোমেনন। কোনো অসুবিধা নেই রামনবমীর মিছিল, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সবার দায়িত্ব, শুধু প্রশাসনের দায়িত্ব নয়। যারা মিছিল আয়োজন করবেন তাদেরও দায়িত্ব, যাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সামাজিক সুস্থিতি সম্প্রীতি যেন নষ্ট না হয়। এটাই সবার কাছে, প্রত্যেকে কিন্তু আমরা সেটাই চাইবো। ওর কথা, আমরা যে ইস্যু নিয়ে কথা বলিনি আগেও বিভিন্ন পর্বে, সেটা হচ্ছে ভোটার লিস্ট।
এই যে ভুতুরে ভোটার সত্যি কি বিপদ, মানে আগামী দিনে কি যা ইস্যুস হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন ভুতুরে ভোটার সবসময় ছিল, এখনো আছে, কিন্তু এখন এটা মাথাচাড়া দিল কেন? ওই যেহেতু হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে বিজেপি জিতেছে, INDI এ জোট ভেবেছিল তারা জিতবে, নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই জন্য তাদের মনে হয়েছে যে ভোটার লিস্টে কারচুপি করে এসব করানো হয়েছে। আর নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, হারলে পরে তাদের দিকে আঙুল তুলবো, আবার কর্ণাটকে কংগ্রেস জিতলো তখন তো কিছু বলছে না। এই যে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের লোকসভায় ওদিকে সমাজবাদী পার্টি, এদিকে তৃণমূল ভালো ফল করলো, কেউ কিছু তো বলছে না। আমি তাই বললাম, নাচতে না জানলে উঠোন বাঁকা। আর তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আঙুলটা তুলছে, ওরা তো কাঁচের ঘরে বসে ঢিল তুলছে। একজন আমাদের নির্বাচন কমিশনার এখনও আছেন, তিনি খুবই অনুপ্রাণিত এবং গৃহপালিত। পঞ্চায়েত নির্বাচন কিভাবে তিনি করেছিলেন এই রাজ্যে সেসব আমরা সবাই জানি। নির্বাচন তো ছিল না, ওটা প্রহসন ছিল। তো আমার মনে হয় না যে তৃণমূলের এইসব কথা বলার কোনো নৈতিক অধিকারই আছে। আধার লিঙ্ক কি সমাধান? ওটা তো ঐচ্ছিক, ও তো কেউ করতে পারলে করতে পারে, কেউ করতে চাইলে করতে পারে, করতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি নয়। বেশ, শেষ প্রশ্ন অর্কদা, হিন্দুত্ব নিয়ে কিন্তু আমরা অনেক পর্ব করেছি, অনেক মানুষ আপনারা যারা কমেন্ট করেছেন, লিখেছেন, অনেক রকম কমেন্ট এসছে, প্রচুর মানুষ কমেন্ট করেছেন, প্রায় 1000 জনের উপর কমেন্ট করেছেন। সেখানে অর্কদা যেটা আমি জিজ্ঞেস করবো আপনাকে, শেষ প্রশ্ন, যে হিন্দুত্ব নিয়ে কি শেষ আসে শুভেন্দু অধিকারী হাসবেন? লড়াইটা তো হচ্ছে হিন্দুত্বকে কেন্দ্র করে, বিজেপি তো হিন্দুত্বটাকেই ভোটের মূল ইস্যু করছে এবং শুভেন্দু অত্যন্ত ভোকাল এই হিন্দুত্বের বিষয় নিয়ে। শেষ আসে শুভেন্দু আসবে না বিজেপি হাসবে সেটা আলাদা কথা, পুরোপুরি মেরুকরণের মাধ্যমে ভোট হচ্ছে, হবেও প্রবাবলি প্রথমবার। বিগত 3-4টে নির্বাচন এইভাবেই হয়েছে। যত দিন যাবে পোলারাইজেশনের মাত্রা বাড়বে, এটা ভালো লক্ষণ না নাকি নয় সেটা নিয়ে ডিবেট চলতে পারে, আমি এই ডিবেটের মধ্যে ঢুকছি না, আমি এটা বাস্তব বলছি। পুরোপুরি মেরুকরণে ভোট হবে, ওই 5% হিন্দু ভোট বিজেপি নিজের ঝুলিতে টানতে পারলে শুভেন্দুই শেষ আসি আসবে। শুভেন্দু শেষ আসি হাসবে। অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই পর্বে আপনাদের সামনে দিলাম, আপনাদের সামনে পেশ করলাম। আবারও বলছি, আমাদের মূল উদ্দেশ্য কি, যা ঘটছে বঙ্গ রাজনীতিতে, কি ঘটতে পারে। আমরা গণৎকার নই, আমরা অ্যাস্ট্রোলজার নই। অর্কদা, অর্কপ্রভু সরকার তার অভিজ্ঞতা দিয়ে বিশ্লেষণ করলেন এবং কে কোথায় দাঁড়িয়ে কি হতে পারে আগামী দিনে একটি চিত্র আপনাদের সামনে কিন্তু তুলে ধরলেন। বাকিটা অবশ্যই দর্শক, বাংলার মানুষ, আম জনতা ডিসাইড করবেন, ঠিক করবেন আপনারা যে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। তবে হিন্দুত্ব নিয়ে, ধর্ম নিয়ে যা চলছে, এ শেষ কোথায় যায় সেটা সময়ে বোধহয় শেষ কথা বলবে। আজকের পর্ব এ পর্যন্তই। আমরা এরকম পর্ব নিয়ে আরও অনেকবার আপনাদের সামনে বিভিন্ন ইস্যুস নিয়ে আসবো। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।